আমাদের আজকের গল্প জুহু বিচের তদন্ত। গল্পটি লিখেছেন চিরঞ্জীব সেন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে বাগানে একটু পায়চারি করে যখন কোয়ারি করা রঙ্গন গাছগুলোর সামনে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই রাঘহরি এসে খবরের কাগজটা হাতে দিয়ে গেল। কাগজের প্রথম পাতায় চাঞ্চল্যকর একটা সংবাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে চমকে উঠলাম। এক অদ্ভুত প্রতারণার খবর। রাঘহরি বলল, আপনার চা কি এখানে নিয়ে আসবো? আমি রাঘহরির মুখের দিকে একটু স্থিরভাবে চেয়ে তাকে বললাম, না না থাক, আমি ভেতরে যাচ্ছি বলে ঘরে এসে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। যেখানে ফোন করলাম সেখানে লাইন ঠিকমতো পাওয়া গেলেও কেউ ধরল না। অর্থাৎ সোনালি অ্যাপার্টমেন্টের ওই ঘরটিতে এখন কেউ নেই। ফোন নামিয়ে রেখে আমি যখন ইজি চেয়ারটায় গায়ে দিয়ে বিষয়বস্তুর ওপর মন রেখেছি, রাঘহরি তখন চা নিয়ে এলো, সঙ্গে দুটো বিস্কুট। আমি বিস্কুট খেয়ে চায় চুমুক দিলাম। যে খবরটা আমাকে ভাবিয়ে তুলেছে তার একটা এইরকম। গতকাল দুপুরে বউবাজার অঞ্চলে একটি গয়নার দোকানে অভিনব কায়দায় প্রতারণা করা হয়েছে। দুপুর 1টা নাগাদ এক দম্পতি একটি দোকানে এসে লক্ষাধিক টাকার গয়না কেনেন। তারপর সেল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রসিদ না নিয়েই চলে যান। দোকানদারও টাকাগুলো গুনে সিন্দুক ভর্তি করে খদ্দেরকে বিদায় দেন। এইরকম খদ্দের প্রথম নয়, মাঝে মধ্যেই 2-1 জন আসেন। সম্পত্তি কেনাবেচার ব্যাপারেও এইরকম ফাঁকিবাজি তো চলেই। 3 লাখ টাকার সম্পত্তি 2 লাখ টাকা দেখিয়ে দলিল করা হয়। এতে অনেক টাকার স্ট্যাম্প পেপার বেঁচে যায়। সে যাক, রহস্য ঘনালো এর পরেই। ওই দম্পতি গয়না নিয়ে চলে যাওয়ার পরেই আরও 2 জন খদ্দের আসেন। এক্ষেত্রেও একজন পুরুষ আর একজন মহিলা। তারাও একই দামের গয়না কিনে রসিদ নিয়ে যখন উঠে যান, নাটকটা তখনই জমে ওঠে। দোকানদার বিনীতভাবে বলেন, আমার টাকাটা? টাকা তো আপনাকে দিয়ে দিয়েছি। দোকানদারের চোখ কপালে উঠে যায়। সে কি মশাই, কখন আমাকে টাকা দিলেন? ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী। সে এক মহা কেলেঙ্কারি। খদ্দের ও দোকানের চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ আসে। পুলিশ এসে দম্পতিকে বলে, আপনারা যে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? আছে বই কি, প্রতিটি নোটের নম্বর আমাদের কাছে নোট করা আছে। এই দেখুন। পুলিশ তখন দোকানদারের সিন্দুক খুঁটিয়ে টাকা বের করে নোট নম্বরগুলো মিলিয়ে দেখে। প্রতারকেরা সসম্মানে তাদের গয়না নিয়ে চলেও যান। আর দোকানদার মাথায় হেড করে বসে জনসাধারণের ধিক্কার এবং বিদ্রূপ বাক্যবাণ হজম করতে থাকেন। চাঞ্চল্যকর এই সংবাদটা পড়লেই বোঝা যায় প্রতারণার ব্যাপারটা সুপরিকল্পিত। অর্থাৎ 2 দম্পতি একই চক্রের হয়ে কাজ করেছেন। আর সবথেকে মজার ব্যাপার যে দোকানদার এই প্রতারণার বলি হয়েছেন তিনি আমার বেশ পরিচিত। নাম গুণধর পাইন। রং ফর্সা, মাঝারি চেহারা, আর সবসময় তার মুখে পান আর পরনে ধুতি পাঞ্জাবি। অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এহেন লোককে খদ্দেরকে সন্তুষ্ট করতে গিয়ে যে এমন ভুল করলেন তা আমি কিছুতেই ভেবে পেলাম না। কাগজটা নামিয়ে রেখে যখন গোটা বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছি, সেই সময় রাঘহরি এসে বলল, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কি একাই নাকি ওনার সঙ্গে কেউ আছেন? ওই 12-14 বছরের একটি ছেলেও আছে। ওদের ভেতরে আসতে বলো, আর চা করো সকলের জন্য, চাও। একটু পরেই পায়ের শব্দ শোনা গেল। চেহারাটা না দেখেই বললাম, আসুন আসুন গুণধরবাবু, আসতে আজ্ঞা হোক। গুণধরবাবু বিনয়ের হাসি হেসে বললেন, কি করে জানলেন আমি এসেছি? আজ সকালে আপনার গুণের খবর কাগজে ফলাও করে ছাপা হয়েছে দেখেই অনুমান করেছি। এইবার আমার কথা আপনার নিশ্চয়ই মনে পড়বে। গুণধরবাবু নিজে থেকেই আসন গ্রহণ করলে বললাম, তা এই ছেলেটিকে? ও আমার একজন কর্মচারী। রাঘহরি চা দিয়ে গেলে আদ্যপান্ত সমস্ত ঘটনা বেশ ভালো করেই শুনলাম গুণধরবাবুর মুখ থেকে। শুনে বললাম, এখন আমাকে আপনি কি করতে বলেন? শোনো ভাই, আমার তো যা হওয়ার তা হয়েই গিয়েছে। এই ব্যাপারে আইন আদালত করতে গেলে কর ফাঁকি দেওয়ার অপরাধে আমি ফেসে যাব। বহু কষ্টে পুলিশি ঝামেলা থেকে রেহাই পেয়েছি। এখন আমি চাই তুমি প্রতারকদেরকে খুঁজে বার করো। তাতে লাভ?
আপনার গয়না কি আপনি ফেরত পাবেন? না, গয়নাও পাবো না, টাকাও পাবো না। তবু চাই এই জালটা ছিঁড়ে যাক, অপরাধী ধরা পড়ুক। এই ধরনের অপরাধীর শাস্তি পাওয়াটা অবশ্যই দরকার, কিন্তু এই জনবহুল শহরে কোথায় কোনখানে যে রয়েছে তারা, কোন সূত্র ধরে তা আবিষ্কার করব? এই মুহূর্তে তারা যে পুনে কিংবা ব্যাঙ্গালোরের কোনো কফি হাউসে বসে নেই, তা কে বা বলতে পারে? চেষ্টা অবশ্যই করব, ইভেন করছিও। বলেই একবার উঠে গিয়ে ডায়াল ঘুরিয়ে ফোন করলাম। এবারে সাড়া এলো। হ্যালো। হ্যালো, ইন্সপেক্টর ভদ্র, আমি অম্বর বলছি, অম্বর চ্যাটার্জি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? একটু আগে আপনার অ্যাপার্টমেন্টে ফোন করেছিলাম। আমি মার্কেটিংয়ে গিয়েছিলাম। আপনার ঘরে কেউ নেই? ফোন ধরলো না কেন? জানেনই তো আমি ব্যাচেলার মানুষ, আর কাজের লোকটির আন্তরিক দেখাতে হয় তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছেন। আমি একটা ব্যাপারে একটু হেল্প চাইছি। কাল বড়বাজারে একটা গয়নার দোকানে আপনার গাড়ি আছে? গাড়ি নিয়েই তো আমি এসেছি। তাহলে ড্রাইভারকে বলুন একবার সোনালী অ্যাপার্টমেন্টে আমাদের নিয়ে যেতে। সেটা কোথায়? কোলার স্বর্ণখনির কাছে নয় মশাই, এই কলকাতার মধ্যেই। রাঘবরীকে আজকের জন্য একটু মাংস ভাত করে রাখতে বলে গুণধরবাবুকে নিয়ে সোনালী অ্যাপার্টমেন্টে এলাম। ইন্সপেক্টর ডিকে ভদ্র একজন সুদর্শন যুবক। পুলিশের চাকরিতে ওর মতো ভদ্র যুবকের সত্যিই প্রয়োজন। খুব শান্ত প্রকৃতির, কিন্তু রাগলে ভীষণ। আমরা যেতে সাদর অভ্যর্থনা করে আমাদের বসালেন। তারপর ধীরে সুস্থে গুণধরবাবুর মুখ থেকে সব কিছু শুনে বললেন, দেখুন, কেঁচো করতে গিয়ে সাপ না বের হয়ে যায়, তবে কলকাতার বুকে দিন দুপুরে এরকম প্রতারণা সত্যিই নজরবিহীন। এখন আমাকে কি করতে হবে বলুন? গুণধরবাবুর হয়ে আমি বললাম, দেখুন, কেসটা যেরকম তাতে দোকানদারকে যে ব্ল্যাকমেল করা হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারেননি? ওই দম্পতিকে চলে যাওয়ার সুযোগ না দিয়ে আপনি যদি ওদের জেরা করতেন, এতগুলো টাকা কোথা থেকে পেলেন সে কথাটা জানতে চাইতেন, বা ওদের পেছনে ধাওয়া করে টিরাটা যদি দেখেও আসতেন, তাহলেও কিন্তু হাতে নাতে ধরা পড়তো চক্রটা। এই কথাটা যে আমার মনে হয়নি তা কিন্তু নয়, এবং ভুলটা যে মারাত্মক সেটা আমিও স্বীকার করছি। কিন্তু মুশকিল হলো, গুণধরবাবু তখন চোখে মুখে এমন ভাব করলেন যে মনে হয়েছিল উনি আসলেই খদ্দেরকে ব্ল্যাকমেল করতে চাইছিলেন। তাই ওকেই ভৎসনা করেছিলাম। ইতিমধ্যে পাখি ফুরুত। ওই দম্পতি দুজনকে এর আগে আপনি আর কখনো দেখেছিলেন? না ভাই, মনে তো পড়ছে না। তোমার নাম কি ভাই? আমার নাম নন্দ। ওই মুখগুলো আর একবার দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, ওদের কাউকে এই দোকানে আর কখনো তুমি আসতে কি দেখেছিলে? মনে হচ্ছে একবার যেন দেখেছিলাম। ওই 2-3 মাস আগে না, এক মহিলা দুপুরবেলা এসে আমার কাছে ডিজাইনের বইটা চেয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কী সব দেখে ব্রজদার সঙ্গে কথা বলি না চলে গেলেন। ব্রজুদা? ব্রজুদাকে? আগে কাজ করতো আমাদের দোকানে। এখন করে না? না। সেদিন দুপুরে আপনি কোথায় ছিলেন? আমি বরাবরই বিকেলের দিকেই আসতাম, আর রাত অবধি থেকে ক্যাশ নিয়ে বাড়ি যেতাম। এখন ব্রজ চলে যাওয়ায় সবসময় আমাকেই দোকানে থাকতে হয়। আর আপনার সেই ব্রজ এখন কোথায়? ও পাথর সেটিংয়ের কাজ জানতো। শুনেছি সেই কাজ নিয়ে এখন বোম্বেতে জাবেরি মার্কেটে ভালো রোজগার করছে। ওর বাড়ি কোথায় জানেন? ডোমজুরের কাছে নিবড়ে নামে একটা গ্রাম আছে, সেইখানে। তবে ও বউবাজারে মেসেই থাকতো। সেই ঠিকানাটা আমি জানি। কিন্তু ব্রজ অত্যন্ত ভালো ছেলে, ওকে সন্দেহ করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। সন্দেহ করছি না তো, তবে একেবারে হাল ছেড়ে না দিয়ে একটু ফুঁ দিয়ে দেখছি ছাই চাপা যদি কিছু থাকে। ইন্সপেক্টর ভদ্রের কাছ থেকে বিদায় নিয়ে বউবাজারের মেসে এসে বজ্রের বোম্বের ঠিকানাটা সংগ্রহ করলাম। ওর 2-1টা জিনিসপত্র যা বন্ধুদের লিখেছিল তাও পড়ে দেখলাম। বোম্বে থেকে পাঠানো ওর 2-1টা ফটোও সংগ্রহ করলাম বন্ধুদের কাছ থেকে, যা গুণধরবাবুর নেহাতি অর্থহীন বলে মনে হলো। সব কাজ শেষ করে বাড়িতে যখন ফিরলাম তখন দুপুর 1:30। রাঘবরী আমার জন্য হান টান করছিল। বলল, আপনি এত দেরি করলেন দাদাবাবু? একটু আগে অশোকবাবু এসেছিলেন, আপনার জন্য অপেক্ষা করে চলে গেলেন। অশোক বাবু মানে অশোক পালিত, সেই প্রেস ফটোগ্রাফার ছেলেটি? হ্যাঁ, বলে গেছেন আবার আসবেন সন্ধ্যের সময়। আপনি যেন কোথাও যাবেন না।
বিশেষ দরকার। কি এমন দরকার যে এইভাবে থাকতে বলল? তা জানি না, তবে একটা কাগজ রেখে গেছেন, ওই আপনাকে দেখতে বলেছে। আমি ভেতরে ঢুকে পোশাক পরিবর্তন না করেই অশোকের রেখে যাওয়া কাগজের পাতায় চোখ বোলালাম। নতুন বেরিয়েছে কাগজটা। লোকের হাতে হাতে না ঘুরলেও হকাররা রাখে, বিক্রিও হয়। সেই কাগজের প্রথম পাতায় বউবাজারের প্রতারণার বিবরণটা ফলাও করে ছাপা হয়েছে। সেই সঙ্গে রয়েছে অশোকের তলায় একটি সুন্দর আলোকচিত্র, যাতে দেখা যাচ্ছে গয়নার বাক্স নিয়ে সেই দম্পতি আপেক্ষমান একটি মারুতিতে উঠছেন। এই ছবি একমাত্র এই দৈনিকেই ছাপা হয়েছে। কাগজটা রেখে মনের আনন্দে স্নান খাওয়া সেরে বারবার সেই ছবির মুখগুলোর দিকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, এ জগতে কোনো কিছুই তুচ্ছ নয়। অশোকের পালিতেও নয়, আর এই কাগজটাও নয়। সবারই কিছু না কিছু অবদান থাকেই থাকে। অশোকের মতো আমিও সারাটা দিন অপেক্ষা করে রইলাম, কিন্তু না। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে পার হয়ে গেল, তবু অশোক এলো না। রাত্রিবেলা ওর কাগজের অফিসে ফোন করলাম, সেখান থেকে ওর কোনো খোঁজ খবর কেউই দিতে পারল না। সে রাত্রে অশোকের জন্য অপেক্ষা করে আমি আর নিজেও কোথাও গেলাম না। পরদিন সকালে খবর পেলাম অশোকের মৃতদেহ মধ্যরাত্রে কে বা কারা যেন অফিসের সামনেই রাস্তার ওপর শুয়ে রেখে চলে গেছে। শিউরে ওঠার মতো খবর। চক্রটি শুধু প্রতারণা করে তাই নয়, খুনও করতে পিছপা হয় না তারা। সামান্য একটা আলোকচিত্র প্রকাশ করার অপরাধে যারা একজন নিরীহ ফটোগ্রাফারকে হত্যা করতে পারে, তারা যে কী সাংঘাতিক সেই ধারণা কেউই করতে পারবে না। আমি সেই কাগজের কাটিংস নিয়ে প্রথমেই গেলাম গুণধর পাইনের ওখানে। নন্দকে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এদের চিনতে পারো? হ্যাঁ, এরাই এসেছিল কাল। ইনি কি তোমার ব্রজদার সঙ্গে কথা বলেছিলেন? না, সেই ছিল প্রথমজন। তারপর সোজা চলে এলাম সদর দপ্তরে। সেখানে পুলিশের সংগ্রহে থাকা অপরাধীদের সঙ্গে ছবি মিলিয়েও কিন্তু এই ছবি দুজনের একজনেরও মিল পেলাম না। অবশেষে হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। কিভাবে যে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাব তাও ভেবে পেলাম না। রহস্যের জট খুলতে পারি এমন কোনো সূত্রও পেলাম না কোথাও। একমাত্র ভরসা ওই ব্রজগোপাল। তবে সেখানেও খুব একটা আশার আলো যে আছে তা কিন্তু নয়। সে বেচারা নির্দোষও হতে পারে। দোকানের কতই কাস্টমার আসে, তাদের সঙ্গে কথা বলতে হয়। তবুও চেষ্টাটা চালিয়ে যায়। সারাদিন অনেক ভাবনা চিন্তা করার পর একটা উপস্থিত বুদ্ধি মাথায় এলো। কাগজের কাটিংটা সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন হোটেলে খোঁজ খবর করতে শুরু করলাম। খুব বেশি খুঁজতে হলো না। শিয়ালদহের উড়ালপুলের পাশে সাধারণ একটি লজের ম্যানেজার ছবিটা দেখে বললেন, আশ্চর্য, এরা তো আমাদেরই অতিথি, প্রায়ই আসেন এখানে। আমি একটু দেখা করতে চাই। সরি, কাল রাতে এরা চলে গেছেন ঘর ছেড়ে। সেই ঘরে নতুন কি কেউ এসেছেন এখনো? না, ঘর খালি আছে। একবার দেখতে পারি ঘরটা? আপনার পরিচয়? পরিচয় দিলাম। ম্যানেজার নিজে সঙ্গে করে নিয়ে গেলেন ওপরের ঘরে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পেলাম না। তখনই হঠাৎ ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে কিছু বাজে কাগজের সঙ্গে একটা ট্রেনের টিকিট উদ্ধার হলো। টিকিটটা বম্বে ভিটি টু হাওড়ার 5 দিন আগেকার। টিকিটও দুজনের, মিস্টার পি.কে. সিনহা আর মিসেস মিরার। ছবির বয়সের সঙ্গে মিলেও যাচ্ছে। আমি উৎফুল্ল চিত্তে টিকিটটা পকেটে নিয়ে সহযোগিতার জন্য ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম হোটেল থেকে। কি ভাগ্যিস চাপরাশি কাগজগুলো ঝাড় দিয়ে ঘর থেকে ফেলে দেয়নি। পরদিন দুপুরে গীতাঞ্জলি এক্সপ্রেসে ভিআইপি কোয়ার্টারে 2টো বার্থ নিয়ে চলে এলাম বোম্বেতে। অবশ্য একা আসেনি, ইন্সপেক্টর ভদ্রও ছিল সিভিল ড্রেসে। কলকাতা থেকেই একটা হোটেলে জানিয়ে এসেছিলাম, তাই আমাদের থাকার জন্য ঘর রেডি ছিল। যথাসময়ে বোম্বে পৌঁছে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। প্রথমেই বম্বে পুলিশের সাহায্য নিয়ে আমরা রিজার্ভেশন টিকিট দেখিয়ে রেল দপ্তর থেকে উদ্ধার করলাম মিস্টার সিনহার ঠিকানাটা। তারপর গেলাম ব্রজর খোঁজে। পায়ধনির একটা 3 তলার ফ্ল্যাটে ব্রজগোপাল MK নাম্বারি দোকানে কাজ করে। আমরা ওপরে উঠে খবর নিতেই সেট এসে বলল, ওকে তো আজ পাবেন না আপনারা, পেলেও ফিরতে অনেক রাত হবে। কোথায় গেছেন উনি? আন্ধেরিতে ওর দিদির বাড়ি। আপনারা কারা? আমরা ওকে দিয়ে কিছু কাজ করাবো, তাই। এই কাজের দায়িত্ব তো আমিই নিতে পারি।
না, আমরা কাল ওর সঙ্গে দেখা করব। থ্যাংক ইউ। আমরা সকালের দিকে কোথাও না গিয়ে এক ট্যাক্সি নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে নর্মাল পয়েন্ট হয়ে চৌপট্টি পর্যন্ত খুললাম। তারপর বিকেলবেলা রোদের তেজ একটু কমলে মেরিন লাইন্স থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম আন্ধেরিতে। ঠিকানাটা আমাদের কাছেই আছে। রেল দপ্তর রিজার্ভেশন স্লিপ ঘেটে যে ঠিকানাটা আমাদের দিয়েছে সেটাও আন্ধেরির। আন্ধেরির জুহুতে এসে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম আমরা। তারপর খুঁজে বের করলাম মিস্টার এবং মিসেস সিনহার সেই ফ্ল্যাটটাকে। খুবই উন্নত মানের ফ্ল্যাট, তবে দুঃখের বিষয় ঘরের তালা দেওয়া। আমরা সমুদ্রের তীরে বসে এই ফ্ল্যাটের দিকে নজর রাখলাম। আলো চললেই ধরব। এখানে জুহু বিচে এখন ট্যুরিস্টের মেলা। বোম্বের চৌপট্টি থেকে এখানটা আরও আকর্ষক আর আরও লোভনীয়, আরও লোভনীয়। অনেক রাত পর্যন্তই এখানে মানুষের মেলা বসে থাকে। তাই এই শহর দিনেও এবং রাতেও কোনো সময়ই ঘুমায় না। হঠাৎ একসময় একজনের উপর নজর পড়ল আমার। ফ্রেঞ্চ কার দাড়ি এক যুবক সমুদ্রের দিকে মুখ বার করে বারবার সিগারেট ধরাতে ব্যর্থ হচ্ছে। বললাম, মিস্টার ভদ্র, একে কি একটু চেনা চেনা লাগছে? ভদ্র সম্মত জানালেন। তিনি বললেন, ইনি ব্রজগোপাল। আমি লাইটারটা নিয়ে ব্রজগোপালের দিকে এগিয়ে গিয়ে ফট করে ওর মুখের সামনে চেলে ধরলাম সেটা। ব্রজ প্রথমে একটু চমকে উঠল, তারপর সিগারেট ধরিয়ে বলল, থ্যাঙ্কস। আমিও মিষ্টি এসে ঘাড় নেড়ে ধন্যবাদ গ্রহণ করলাম। ব্রজ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে চলে যেতে চাইল। আমি বললাম, আপনাকে কোথায় যেন কলকাতায় দেখেছি মনে হচ্ছে। ভুল দেখেছেন, আমি বোম্বেতেই থাকি। বউবাজারে কোনো সোনার দোকানে কখনো গেছেন কি? মাঝে মধ্যে গেছি হয়তো সোনাদানা কিনতে। বোম্বাই থেকে কলকাতায় কেউ সোনা কিনতে যায়? আচ্ছা, আপনি গুণধর পাইনকে চেনেন? আর চেনা। ব্রজ অতর্কিতে আমাকে এমনভাবে আক্রমণ করলো যেন এক ঝটকাতেই ধরাশায়ী হলাম। তারপর আমি উঠে দাঁড়াবার আগেই দৌড় শুরু করলো সে। ততক্ষণে মিস্টার ভদ্রও চেপে ধরেছেন তাকে। ব্রজ ভয়ে ফ্যাকাশে হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনারা? আপনারা কারা? আমি তো আপনাদের চিনি না। আমি তখন ওর পেটে রিভলভার ধরে বললাম, আমাদের তুমি নিশ্চয়ই চিনবে ব্রজদুলাল। আমি ব্রজদুলাল নই, আপনারা ভুল করছেন। আমি ব্রজগোপাল। এখানে কোথায় এসেছিলে? দিদির বাড়ি? আমার কোনো দিদি টিদিও নেই। এদের তুমি চেনো? এরা কারা? এখানকার সাউথ পয়েন্ট ব্লকে 5th ফ্লোরে কারা থাকে? সবই আপনাদের বলবো। আমাকে আমাকে আপনারা ছেড়ে দিন। আপনারা নিশ্চয়ই পুলিশের লোক। হ্যাঁ, অনেকক্ষণ থেকে আমরা ওঁত পেতে আছি তোমাদের ধরার জন্য। ওদের ফ্ল্যাটে তালা দেওয়া। বলো এবার, ওরা কোথায় গেছেন? আমরা সবাই গিয়েছিলাম ব্রজেশ্বরে, একটু আগেই ফিরেছি। তাহলে চলো, ওদের সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দাও। জুহু বিচ ঘিরে তখন উৎসাহী জনতার কৌতূহলী দৃষ্টি। আমরা হাতের ইঙ্গিতে তাতে সরে যেতে বলে টেলিফোন বুথে গিয়ে লোকাল থানায় একটা ফোন করলাম। বোম্বাই পুলিশকে আগে থেকেই জানানো ছিল ব্যাপারটা। তারাই সেখানকার ফোন নম্বর আমাদের বলে দিয়েছিল, তাই খুব বেশি অসুবিধে হলো না। আমরা ব্রজকে সঙ্গে নিয়ে মিস্টার অ্যান্ড মিসেস সিনহার ফ্ল্যাটে গিয়ে যখন পৌঁছলাম, তখন আমাদের দেখেই ভূত দেখার মতো চমকে উঠলেন তারা। আমাদের দুজনের হাতে রিভলভার আর ব্রজগোপালের অবস্থা দেখে ব্যাপারটা কি হতে চলেছে সেটার অনুমান খুব সহজেই করতে পারলেন তারা। একটু পরে স্থানীয় পুলিশও এসে গেল। জেরার মুখে অপরাধ স্বীকার করল অপরাধীরা। উদ্ধার হলো লক্ষাধিক টাকার সমস্ত গহনা। ব্রজগোপাল স্বীকার করল এরাই তার দিদি জামাইবাবু। এই জামাইবাবুই তাকে বোম্বাইতে নিয়ে আসেন। এখানে বসেই এক অভিনব প্রতারণার পরিকল্পনা করে ওরা। উদ্দেশ্য, এইভাবে সোনা সংগ্রহ করে নিজেরা স্বাধীনভাবে একটা ব্যবসা করবে। তবে পার্ক স্ট্রিটের শম্ভু মালিক এবং তার স্ত্রী হচ্ছেন আসল নাটের গুরু। প্রতারণা ছাড়া তারা আরও অনেক বাজে কাজ করে থাকেন। মিস্টার সিনহাকে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে এবং অন্যান্য বড় বড় শহরে বেশ কিছুদিন ধরেই এইরকম প্রতারণার ফাঁদ পেতে বসে আছেন। শুধু ভাগ্যের বিপর্যয়ে এইবার বমাল সমেত ধরা পড়লেন সকলে। বোম্বাই পুলিশ প্রতারণার দায়ে 3 জনকেই গ্রেপ্তার করল। ওদিকে টেলিফোনে খবর পেয়ে কলকাতা পুলিশও অ্যারেস্ট করল শম্ভু মালিক এবং তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে শুধু প্রতারণা নয়, খুনের অভিযোগও আনা হলো। আমরা গুণধরবাবুকে পরদিন বিমানযোগে বোম্বাই আসতে বলে ফিরিতে ফিরে এলাম। এখন পূর্ণ বিশ্রাম। কাল গুণধরবাবু এলে তার হাতে গয়নার বাক্স তুলে দিয়ে ভাবছি গোয়াটা একবার ঘুরতে যাব।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।